জীবন্ত যৌবনটা আমি কিনবো দোকানে, টাকা দিয়ে ওজন করে আমি জীবন্ত যৌবনকে কিনতে চাই। তুমি কার যৌবন কিনবে ডার্লিং? শুধু একা আমার? তোমার মতো আরো যেসব মেয়েরা আমার ভক্তিমূলক ছবিতে নায়িকা হওয়ার বাসা নয় আমার স্টুডিওতে ছুটে এসেছে তাদের। এখন তুমি যেমন কোনো ফিল্ম করছো তারাও করবে, এখন তুমি যেমন আমাদের আনন্দ দিচ্ছ তারাও তেমনি আনন্দ দেবে। আর সেই আনন্দে তোমার মুখে হাসি ঝর্ণা বয়ে যাচ্ছে ডার্লিং। না দোকানে উপভোগের আনন্দের হাসি আমি হাসছি না, আমি হাসছি সরাসরি যুধিষ্ঠির বাচ্চা শুভেন্দু মুখার্জিকে কায়দা করেছে বলে নিজের ফায়দা লোটার জন্য এবার ওর আমি চাকরিটাই খাবো। এত খাও কেন ডার্লিং? তোমার এত খিদে কেন? তুমি নিজের সম্বন্ধে মগজ খেয়েছো, তার আগে খেয়েছো তোমার শ্বশুরের জীবন। তোমার স্ত্রী বেঁচে থাকতে সত্ত্বেও তুমি খোপলে খোপলে খেয়েছো আমার জীবন। এত খেয়ে তোমার কি ভয়ঙ্কর খিদেটা মেটেনি ডার্লিং? আসলে আমি তো এমনি এমনি খাইনি, যার যা খেয়েছি তার দাম মিটিয়ে দিয়েছি। তোমাকে শহরের বাড়িতে এনে কিন্তু ফেরার তো আমার চাই না ডার্লিং। আমি চাই, আমি চাই, আমি চেয়েছিলাম একটু সিঁদুর সিঁদুর, আর তোমার কাছে চেয়েছিলাম খেয়ে পড়ে বেঁচে থাকার মতো একটা সামান্য চাকরি। অথচ তুমি যে জীবন তুমি ভক্তি নগরে ফেলে এসেছো সেই জীবনের স্বপ্ন দেখা এখন তোমার কাছে অপরাধ। তাহলে এখন আমি কিসের স্বপ্ন দেখবো ডার্লিং? টাকাই তোমার কাছে এখন ধ্যান ধ্যান ভগবান। শোনো দুপাটি, তুমি যদি আরো অনেক অনেক টাকা রোজগার করতে চাও তাহলে তুমি তোমার রূপ যৌবনের স্যাম্পেল খাইয়ে পাগলা প্রভাতকে ভুলিয়ে রেখে তাকে দিয়ে আমার প্রয়োজনীয় লিপগুলোকে সই করে নেবে। আমি জানি তুমি পারবে, তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। ভালোবাসি না, আমি তোমাকে ভীষণ ভীষণ বিশ্বাস করি। সত্যি? সত্যি। তাহলে তুমিও শুনে রাখো ডার্লিং, তোমার ওই দরকারি কাগজে আমি পাগলা প্রভাতকে দিয়ে সই করিয়ে নেব। বিনিময়ে আমি তোমাকে টাকা দেব, গয়না দেব, আর দেব আমার বুক ভরা ভালোবাসা। ভালোবাসার ব্যবসায়ী গণপতি গোস্বামী, তোমার মরে যাবো। ভালোবাসার শালা কোথায় আছে? আছে মিস রঙ্গিনী, ওই জানোয়ারটার বুকে ভয়ঙ্কর ভালোবাসার সাহারা আছে। টাকার রক্ত মণিমুক্ত রক্ত পান না করলে ওই জানোয়ারটার পিপাসা মিটবে না। আপনি আমি অত্যাচার অভিযানের বন্ধ দরজা ভেঙে এই কষাই খানা দেখতে এলাম। এখানে ছলনা ছাল ছাড়ানো খাচ্ছে কালানুসার দাঁড়িপাল্লায় কেমন ভাবে মাপা হয় শুধু দেখবেন নাকি মাংস কিনবেন? নরম সুস্বাদু তুলতুলে মাংস খেতে পাবো। আপনি কি কচি মাংসের হাড় জীবনে জীবনে সরকার নন্দন করার মজা নেই নাকি তাই? ভিড় লাগছে, সুখের রাজ্যে যে আমার প্রবেশ করা নিষেধ। কারণ উচ্চাসার অসুখ আমার দেহ মনে পচন ধরিয়ে দিয়েছে। আপনার পচে যাওয়া মনটাকে চাঙ্গা করি আমি আবার নতুন করে দু হাত দিয়ে আমার বুকে জড়িয়ে ধরে রাখবো। পারবে? নিশ্চয়ই নিশ্চয়ই পারবো, কারণ আমাদের মতো মেয়েদের না পড়া কাজ এই পৃথিবীতে সালা কিচ্ছুই নেই। কোথায়? আরে আমার ঘরে। আমি তোমার ঘরে যাবো কেন? বাড়ি মনের চিকিৎসা করতে গেলে একটু নিরিবিলি জায়গাতে চাই ডার্লিং। নিরিবিলিতে তোমাকে আমি এইভাবে দু হাতে জড়িয়ে বুকের মধ্যে ধরে তোমার সামনে খুলে দেবো এক অনস্বাদিত জগতের দুয়ার। সেই দুয়ারে কে বসবে? তুমি আর আমি। কি বললে? আমি তোমাকে ঠিক এমনি করে বুকে জড়িয়ে ধরে আমার
আমার সর্বস্ব তোমার সামনে দিয়ে আমি দেউলিয়া খাই তোমার সামনে খুলে দেবো এক অনস্বাদিত। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কেন আমাকে তোমার ভালো লাগছে না? তোমার দিকে ভালো করে তাকিয়ে দেখিনি তো। দেখো, তাকাও তাকাও আমার মুখের দিকে। আমার মায়ের মতো মমতার হাসি নেই কেন? কেন কেন আছে অবিশ্বাসের কুটিল ছায়া? তাকাও তাকাও আমার মুখের দিকে। তোমার মুখে আমার মায়ের মতো এক বিন্দু অনুভূতি নেই, আছে শুধু ছলনার গরম। তুমি ছলনার গরণে আত্মগোপন করে আত্মরক্ষা করবে, আমি তা করতে দেব না। আমি তোমার রক্তে আগুন ধরিয়ে দেব, আগুন। তোমার বুকে যে ক্ষমতা ঝরেছে আজ তোমার বুকে সেই লোক লালসার বন্যা বয়ে আমি তার বন্যা বয়ে দেব। আমি যাবো না তোমার কাছে। তুমি তুমি একটা কাল লাগেনি ওখানে গেলে তুমি আমার কামড়ে হবে। আর তোমাকেও কিন্তু আমি ছাড়বো না, কারণ আজ পর্যন্ত কেউ আমাকে হারিয়ে দিতে পারেনি। তুমি আমাকে হারিয়ে দিয়ে যাবে, এটা আমি সহ্য করবো না। এই করেছো! তুমি আমার রূপ যৌবনের অবহেলা করে আমাকে নিজের সামনে সবার সামনে তুমি আমাকে দেউলিয়া সাজিয়ে দিয়েছো, কিন্তু না, আমি পারবো না। আমার বুকে যেমন লোভ কাপড়ার ঝড় উঠেছে, তোমার বুকেও আমি লোভ লালসার বন্যা বয়ে দেবো। আর তারই প্রথম নিমন্ত্রণ ডেকে দিলাম তোমার কালে। কি হলো? ভাবছি মিলনের নিমন্ত্রণ পেয়ে চুপচাপ দাঁড়িয়ে কেন ডার্লিং? ভাবছি কি ভাবছো? ভাবছি আমার মা ঠিক তোমারই মতো আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে সারা গাল ভরিয়ে দিত। আমার মায়ের দেয়া সেই চুম্বনে কত স্নেহ ছিল, সোহাগ ছিল, মায়া ছিল। অথচ তোমার দেয়া চুম্বনে আমার মায়ের মতো এক বিন্দু তুমি চুপ করো। আমি তো তোমায় খারাপ কিছু ভাবিনি। তুমি তোমার মনের সবটুকু ময়লাকে অনুশোচনারে গঙ্গা জলে ধুয়ে ফেলে আমার মায়ের স্থান দখল করতে পারো না। কি বললি তুমি? আচ্ছা সাকিবরা, আমার একমাত্র বাবাকে খুন করেছে, আমার দিদিকে গলা টিপে খুন করেছে, আমার উজ্জ্বল ভবিষ্যৎটাকে খুন করে আমাকে পোশাক দেয় না, পেট ভরে খেতে দেয় না, ভয়ঙ্কর জ্বালায় আমার জীবনটা চলে যায়। ওদের কথা না শুনলে ওরা আমি কুকুরের মতো মারধর করে। বলো না আমার এই চলে যাওয়া জীবনটাকে তুমি তোমার মমতার আঁচল দিয়ে ঢেকে রেখে আমার মায়ের স্থান দখল করতে পারো না। আমি জানি না আমি পারবো কি না। তবে শোনো, তোমাকে কয়েকটা কথা বলছি। তুমি এই বাড়িতে খুব সাবধানে থাকবে। তুমি প্রয়োজনে এখান থেকে চলে যাও। আর শোনো, যাবার আগে আমার কয়েকটা কথা তুমি মন দিয়ে শোনো। এখানে এই বাড়িতে কারোর কোনো দেওয়া কাগজে তুমি সই করবে না, কারোর দেওয়া কোনো জিনিস তুমি খাবে না। যাও, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। তবে যাবার আগে তোমাকে একটা প্রণাম করে যাবো। আমাকে যদি পারো তুমি অভিশাপ দাও, কারণ আমাদের মতো পারঙ্গনা মেয়েদের প্রণাম নেবার কোনো যে অধিকার নেই, কোনো অধিকার নেই। কে থুতু দেয় ও গায়ে, হয়তো তোমায় স্বর্ণ দিয়েছে, সীতা সম সতী মারে
তোমার চোখে জল, তুমি কাঁদছো? না, আমি আমি সত্যি করে কাঁদিনি, আসলে কান্নার অভিনয় করে ওই প্রভাত বাবুর হৃদয়টা দখল করে তোমার দরকারি কাগজে আমি কয়েকটা সই করিয়ে নিলাম। আরে বাবা, রাজি তো হবেই, তোমার তৈরি করা দললে সে সই করবি, শুধু তোমার কয়েকটা দিন সময় অপেক্ষা করতে হবে। জয় গুরু, ঠিক আছে ঠিক আছে। তুমি এখানে কিছুক্ষণ বসো, আমি এক্ষুনি আসছি। গুরু মন্ত্র বসে বসে জপ করো, আমি এক্ষুনি আসছি। এসো। আরে ওই পাগলটার সঙ্গে বক করতে করতে না আর সালা গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। তাই সালা খানিকটা ভ্যাট 69 আমার গলার ঢেলে আমার দেহ মনকে আমি সালা একটু চাঙ্গা করে আমার টোটাল মেশিনারি এই দোপাটি দত্ত হলো একটা পার্স। ওই পার্সটা যখন আটকে যায় তখনই আমি একটু লোভের তেল দিয়ে দিই। এটা আমার বিজনেস টিক্স। এই বিজনেস আমাকে আরো ফলো করে চালাতে হবে। তার জন্য আরো পার্সের দরকার। শীতল, পরেশ, পবিত্র, পানকৃষ্ণ, তপেন্দু, দিব্যেন্দু, এদিকে আমি আমার মেশিনে সেটিং করে দিয়েছি। পার্বতীকে রেখেছি এক্সট্রা। মহোদয় মুকুজ্জাপাত তোমার মেশিন বানাবতের স্ক্রু ড্রাইভার। তাহলে অতিরিক্ত যন্ত্র হিসেবে আসছে কে? মিস দোপাটির দাদা, আপনাকে আমি চিনতে পারছেন স্যার? জয় গুরু, জয় গুরু। নিশ্চয়ই চিনতে পারছি জগদীশ বাবু, আপনার বোন আমার ভক্তিমূলক ছবির নায়িকা, অথচ আপনি কত গরিব। তাই গুরুদেবের আদেশে আজ থেকে আমার হোটেল গিলভিউতে আপনাকে ম্যানেজার পদে বহন করলাম। যান ভিতরে গিয়ে চার্জ বুঝে নিন। চার্জ বুঝে নেওয়ার আগে আপনাকে একটু ভালো করে আমাকে বোঝার কিচ্ছু নেই। আমি নিষ্ঠাবান গোস্বামী ব্রাহ্মণ। আমি স্পর্শ করি না। মদ কি জিনিস তা আমি জানি না। বড় নারী আমার কাছে মায়ের। আপনি মানুষ নন স্যার, আপনি মানুষ রূপী দেবতা। তাই আপনাকে আমি প্রণাম করি। জয় গুরু, জয় গুরু। আপনার ভক্তি দেখে আমি আমার বোনকে দিয়েছি, নিজেকে দিয়েছি, সঙ্গে করে নিয়ে এসেছি ভাই এবং স্ত্রীকে। অনুগ্রহ করে আপনি তাদের দেখবেন স্যার, দেখবেন। দেখবো বই কি সংসারে যেন সর্বত্যাগী সন্ন্যাসী। মাছ, মাংস, মদ আর মেয়ে মানুষ ছাড়া আমার একটা দিনও কাটে না। ওর বউটাকে আমি দূর থেকে এক নজর দেখেছি। সত্যি সত্যি ওটাকে দারুণ দেখতে। কি দেখছেন গোসাই বাবু? স্বর্গ না নর? তুমি কে? আমি নীতিশ দত্ত, দোপাটি দত্তের ভাই। তাই নাকি? আজ থেকে তুমি হোটেলে বেয়ারার চাকরি করবে? আমি চাকরি করে উঠে দাঁড়িয়ে আমি কিন্তু কাকাবাবুর মধ্যে প্রতিবাদহীন মনুমেন্ট হয়ে যাব না। আমি উঠে দাঁড়িয়ে অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে যে হাত কি বললে? আমি বেদুইন, আমি সেঙ্গেস, আমি আপনার ছাড়া করি না কাহারে করবে। আমি ইসরাফিলের সিংহার মহাঙ্কার, আমি পিনাক পানির জন্য ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদে প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্দশা, বিশ্বামিত্র শিষ্য, আমি কামানন্দ বিশ্ব। জয় গুরু, জয় গুরু। একই দাঁড়ি পাল্লার দুই দিকে আমি নীতি জগদীশ দত্তকে চাপাবেন তাহলে আপনি ভুল করবেন, মস্ত বড় ভুল। কারণ জল আর অ্যাসিড দুটো জিনিস দেখতে একই রকম হলেও দুটোর ধর্ম সম্পূর্ণ আলাদা। কথাটা মনে রাখবেন। কেমন কেমন ছাত্র তো একটু মাথা গরম হয়। ওদের দিয়ে আমরা টামবাস পড়াই, আবার বোমা ছড়াই, রকে বসিয়ে রথবাজি করিয়ে আফ্রিকার বন্য বিদ্বেষের বিনিময় চাই। আবার ওদেরই বোনেরা আমার হোটেলে নাচে, মদ খাওয়ায়। মদ খাওয়াতে গিয়ে নিজেরাই হয়ে ওঠে বিষাক্ত মদ। মনে পড়ে আমার বউটাও ছিল একটা বিষাক্ত মদ। ওই মদের বোতল ধরতে গেলে মদ হাত ছসকে পড়ে যেত। হয়তো পরিস্থিতি গিয়ে সেই বোতলটাকে আমি ফেলে টুকরো করে ফেলবেন না। বোতলে যদি মদ থেকে তো আবার এই পেয়ালাটাই ঢেলে দিন। বোতলটা মরে গেছে জীবন্ত পেয়ালাটার বেজায় পেপাসা ওটাকে আসলে ভেঙে দিন। আর দিয়া
আছে 7 টাকা সন্তান, এমন ধাতু দিয়ে তৈরি, এটাকে ভাঙা যাবে না। এটা 7,000 টাকার ধাক্কাতেও ভাঙে না, আর 7 লক্ষ টাকার আগুনেও গলে না। রামকৃষ্ণ আর তোতাপুরীর কথা, এ কথা সবাই বুঝবে না। আমি বুঝবো স্যার, আমি বুঝবো। আমার নেগেটিভ ফিল্ম যখন পর্দায় দেখানো হয় তখন তাদের ছায়া দেখা যায়, কান্না দেখা যায় না। অস্থি চোখে পড়ে, মাংস চোখে পড়ে না। যেমন আপনি আর আমি এখন নেগেটিভ হয়ে গেছি। না না, আমি নেগেটিভ নই, আমি নেগেটিভ নই, আর তোমাকে আমি নেগেটিভ হতে দেব না ডাইরেক্টর সাহেব। নোংরাম করতে আমার আর ভালো লাগছে না স্যার, দয়া করে আপনি আমাকে ছুটি দিন। আমার কাছ থেকে কেউ কোনোদিন ছুটি পায়নি। আমি জোরহাত করে বলছি, আপনি আমাকে ছুটি দিন। আমার কাছ থেকে মুক্তি মানিয়ে তো মৃত্যু। শীতল, যারা আমার দলে তারাই একমাত্র আমার কথা বুঝতে পারে। পানকৃষ্ণ আচার্য, মৃত্যু ছাড়া যে তোমার মুক্তি নেই। দোপাটি এসেছে, নয় না তো আছি, তারা এই হোটেলে নাচ শেষ করে রিজার্ভ রুমে গিয়ে উলঙ্গ হয়ে নাচবে। আর কোন কোন নাচ নাচবে তুমি তার ডাইরেকশনটা দিয়ে দেবে। আমি আর ডাইরেকশন দিতে পারবো না স্যার, আমার সব কায়দা শেষ, সব কম্পোজিশন মিথ্যে। আজ থেকে আমি বোমার চরিত্রে অভিনয় করব, আর কেমন করে করব সেই ডাইরেকশন দেবেন আপনি। কারণ চিরদিন কাহারো সমান নাহি যায়, শীতল, মিস সিলসিলা কোথায়? মেকআপ রুমে বসে ড্রিঙ্ক করছে। করছেন স্যার, সঙ্গে পার্বতী দিদিমণি ড্রিঙ্ক করছে, আর তাদের ককটেল পরিবেশন করেছেন লোপা দিদিমণি নিজে। স্বর্ণজন কাউকে দেখনি তো? একজন হিপি সাহেব এসেছে। ওর নাম জন পল, ওকে আমি চিনি। দেশের মাটি উৎসব আমার পরিচয়। ও আমাদের হোয়াইট ওয়াটার সাপ্লাই করবে। এক রাতের জন্য তুমি সিলসিলাকে তার কাছে পাঠিয়ে দেবে। কিন্তু পরেশ বাবু রাজি হবেন কি? পরেশ বাবু? কে পরেশ বাবু? সিলসিলার সঙ্গে তার কিসের সম্পর্ক? পেটাকেও ভালোবাসে স্যার, আর আপনার সঙ্গে সিলসিলার মেলামেশা ও পছন্দ করে না। আপনি জানেন না স্যার, পরেশ বাবু সুযোগ পেলেও আপনারও ক্ষতি করতে পারে। তাহলে তুমি আছো কেন শীতল? আমার সমস্ত কর্মচারীদের মধ্যে আমি তোমাকে কেন বিশ্বাস করি? স্যার, তুমি সব দিক নজর রাখবে, বিশেষ করে পরেশকে তুমি ওয়াচ করবে। আজ থেকে তোমার 500 টাকা বেতন বাড়িয়ে দিলাম। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আপনার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। আমিও তোমাদের এক একটি বুলেট দিয়ে লাশ বানিয়ে দিতে প্রস্তুত। আমি জানি এরা সবাই আমার শত্রু। সুযোগ পেলে বিক্রি করবে, তবে এদের নিয়ে আমাকে কাজ করে যেতে হবে। তৃতীয় বিশ্বের 2 নম্বর মার্কেটে নিজেকে প্রতিষ্ঠা করতে হয় বলি আমি আইন কিনেছি, শাসন কিনেছি। কিন্তু আমাকে আপনি কিনতে পারেন না মিস্টার গণপতি গোস্বামী। নিশ্চয়ই কিনেছি। কি বললেন? তোমাকে কিনিনি, কিনেছি তোমার ভালোবাসা। Acting করছে? তোমার সঙ্গে অ্যাক্টিং, যে আমার নারী নক্ষত্র সব জানে, যে আমার অপরাধ জীবনের একমাত্র সহায়ক, যার সাহায্যে আজ আমি এখানে উঠেছি, সেই তোমার সঙ্গে আমি অভিনয় করবো? এটা তুমি কেন ভাবলে পারিস? আসল কথাটা কিন্তু এখনো বলেননি স্যার। কি কথা? আপনি সমস্ত কর্মচারীদের মধ্যে আমাকে বেশি বিশ্বাস করে, ভালোবাসে,
অত্যন্ত পছন্দ করে। পরেশ, আপনার একমাত্র মেয়ে লোপা দেবী পথ পরিষ্কার করতে চান। রিমেম্বার মিস্টার গণপতি গোস্বামী, পরেশ, লোপার দিকে নিয়ে পরেশ মাসে অভিনয় করতে আসবেন না। এলে আপনার মুখের অভিনয় মুখোশটা আমি টেনে ছিঁড়ে দেবো। পরেশ পাল দ্রৌপদী দত্তের জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, দ্রৌপদীকে আমি দিয়ে দেবো। তারপর পা থেকে এক পাটি জুতো খুলে পরেশ পালের মুখে মেরে দ্রৌপদীকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো। যাক, সে পরের কথা। এখন একটা কাজের কথা সেরে আসা। কি বলো গুরুদেব? গুরুদেব, বারে এক্ষুনি তোমার জামাই আসবে, জামাইয়ের ভাই আসবে, মেয়ে আসবে, সঙ্গে আসবে তার যা। অথচ তুমি সালা সাপের মতো ফস ফস করছো। তাই গুরুদেব বলে সম্বোধন করে তোমার জয়গুত্র মাত্রাটা একটু বাড়িয়ে দিলাম। সিলসিলা জয় গুরু, জয় গুরু ডার্লিং। আজ রাত্রেই তোমার মাদক দ্রব্য বোঝার ট্যাক্স আমি পাচার করে দেব, কিন্তু জয়ন্ত সম্পর্কে খুব সাবধান। তুমি থাকতে আমার কোনো ভাবনা নাই সিলসিলা। তোমার দাদাদের আমি চাকরি দিয়েছি, আচ্ছা। তোমাকে দিয়েছি নতুন ফ্ল্যাট। আমার চাই, আমার চাই বাড়ি, তবে একতলা নয়, আমার চাই 3 তলা। আরে চাইবো না, আমার থেকে পা থেকে কোমর পর্যন্ত আমার 2 তলা, আর কোমর থেকে গলা 3 তলা। আমি সালা স্বর্গ পেরিয়ে একেবারে স্বর্গে উঠতে চাই। কি ভয়ঙ্কর ভক্তিমূলক ডায়লগ! কত একটা ফটো তুলবো মিস্টার গোস্বামী, শুধু ফটো মিস্টার জনপাল। কিছুক্ষণের জন্য হলো তুমি মিস সিলসিলাকে তুলে নিয়ে যেতে পারো, বাট অন কন্ডিশন দাম তোমাকে দিতে হবে হোয়াইট পাউডার। হোয়াইট পাউডার মিস সিলসিলা কোকে মেরিজোনা কিসিপিকে তো লাগবে। গোস্বামী বাবু এই কথা বলিয়ে গেল না। পরে বলবে মিস্টার জনপল। আজকে ককটেল পার্টিতে দীপেন্দু বাবু ডাক খেয়ে নাচা করবে তো? একা নাচবে না, সঙ্গে তার 2 বৌদিও নাচবে। না করবে কে? আমি। তাহলে মিস নয়না কি করবে? হোয়াট উইল ডু মিস নয়না? I have to do times to explain. Follow me. ওই ওই ওরা আসছে জয়ন্ত, খুব সাবধান, ওরা যেন তোমাকে কিছুতেই চিনতে না পারি। তোমার সব কথা আমি গানে গানে বলে দেবো, কিন্তু খুব সাবধান, কেউ যেন ওরা তোমাকে চিনতে না পারে, ঠিক আছে? সে ভয় নাই তো পারি। ঝানু চোরাই চালাঙ্গার জীবন করে ছদ্মবেশ উদ্বোধন করে এই পুলিশ অফিসার জয়ন্ত সেনকে আবিষ্কার করা ওদের ক্ষমতা নেই। তাছাড়া আমরা সব দিক কায়দা করে এখানে এসেছি। আমাদের পিছনে আছে রিপোর্টার শুভেন্দু মুখার্জি। শুভেন্দু মুখার্জি, তুমি এসে দেখে যাও তোমার 2 ভাই আর তোমার স্ত্রী এই গ্রিন ভিউ হোটেলে কেমন করে সুখের জীবন ভোগ করছে। রাইট লোবা। আমরা শুধু জীবনটাকে উপভোগ করছি না, আমরা আমাদের জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করছি। আরে শুধু জীবন না, আমরা তো যৌবনটাকে নিয়েও এক্সপেরিমেন্ট বৌদি! ও ফোকাস ফোকাস। আরে বাবা, আমি তোমাদের বৌদি নই, তোমাদের গার্লফ্রেন্ড। কিন্তু আমি তোমার সঙ্গে নাচবো। আমার সঙ্গে সুন্দরী মিস সিলসিলা স্টার্ট। बाहों में बोतल, बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरी निशान। एक बारी जिसने एक बारी जिसने हो गया।
everybody just go অনেক রাত হয়ে গেছে লোপা, চলে এসো, অনেক রাত হয়ে গেছে। বৌদি রাবিশ! এই বৌদি বলে না আমার ইমেজ থেকে একেবারে নষ্ট করে দিলে। উফ, খবরদার বলছি, আমাকে না বৌদি বলে ডাকবে না। ঠিক আছে তোমাকে আর বৌদি বলে ডাকবো না, তোমাকে বলবো মাই সুইট ডার্লিং। চলো অনেক রাত হয়ে গেছে, আমরাও বাড়ি যাই। চলো হোটেল সব বন্ধ হয়ে গেছে, এখনই অযোগ্য সাপের মতো সিম সিম করে গণপতি গোস্বামী এসে তোমাকে পাকে পাকে জড়িয়ে শেষ করে দেবে। আমি তোমাকে শেষ হতে দেবো না দোপাটি। কিন্তু কেন বলো তো? আমি যে তোমাকে ভালোবাসি। ভালোবাসি? আরে গণপতি গোস্বামীর কসাইখানায় সালা ভালোবাসা আছে নাকি? এই পরেশ পাল খুনে, পরেশ পাল ডাকাত, এই পরেশ পাল অন্ধকারে পড়ে থাকা একটা অন্ধকারের জীব, তবু তার হৃদয়ে লুকিয়ে আছে স্নেহ, প্রীতি, ভালোবাসা। যে ভালোবাসার কোনো লোভ নেই, কোনো লালসা নেই, কোনো কামনা বাসনার গন্ধ নেই। আছে শুধু নতুন করে বেঁচে ওঠার সূর্যোদয়। পরেশ বাবু! বাবু নয়, ওরে তুই তো তোর ফায়দা হারিয়ে ফেলছিস। আজ থেকে আমি তোর পুড়িয়ে মার দাদারে কত, শুধু দাদা বোন। চল সব বাধা দুবাইয়ে মারিয়ে আমরা দু ভাই বোন ছুটে যাই সাংবাদিক শুভেন্দু বাবুর কাছে। সব গোপন কথা ওনার কাছে প্রকাশ করে দিয়ে আমরা হয়ে যাবো আগামীকালের সংবাদ। সংবাদ আজকে সবচেয়ে বড় সংবাদপত্রের রিপোর্টার শুভেন্দু মুখার্জির চাকরি চলে গেছে। তার অপরাধ সে চোর, চরিত্রহীন, মিথ্যে সংবাদ সরবরাহের অপরাধে আদালতে মামলা দায়ের করেছে মহামান্য আদালত। 1986 তুমি হাসছো না কাঁদছো আমি বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? 1937 সাংবাদিকরা হাসতো না, 1937 সাংবাদিকরা কাঁদতো না। হাসি কান্নার মাঝখানে দাঁড়িয়ে তারা সংবাদের পর সংবাদ সংগ্রহ করত নির্ভয়ে নির্ভীক ভাবে। আমিও তো নির্ভীক ভাবে সংবাদ সংগ্রহ করেছিলাম, তাহলে আমার চাকরি কেন? বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা যদি জিজ্ঞাসা করতেন আমার সিংহাসন গেল কেন আমি পলাশির যুদ্ধে পরাজিত হলাম, তাহলে মৃত মোহনলালের কঙ্কাল ঠক ঠক করে কাঁপতে কাঁপতে উত্তর দিত, আলাম্পনা আমাদের পক্ষে ছিল যে জাফর আলী খান। এই জাফর আলী খান কোনো মরেনি। 1986 অমর হয়ে আছে রামায়ণের গৃহ
শত্রু বিভীষণ মহাভারতে শকুনির কপট পাছার চালে ধর্মরাজ যুধিষ্ঠিরকেও পুনে যেতে হয়েছিল। ইতিহাসের মাটি থেকে তাদের রক্ত নিঃশেষ হয়ে যায় না, যায়নি। তারা অ্যাটমিক এনার্জির মতো অনুপরমাণু হয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের সব পরিবেশে। তোমার ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে ধর্মরাজ যুধিষ্ঠির। দশানন আর দুর্যোধনেরা থাবা বাড়িয়ে এগিয়ে আসছে, ঘরে ঘরে অ্যাটম বোমা বানিয়ে শান্তি চুক্তির কনফারেন্স করে। সেই সঙ্গে আরো সংযোগ হবে 1986 সালের জানোয়ারগুলোর মধ্যে যেটুকু মায়া, মমতা, কর্তব্যবোধ ছিল, মানুষ নামের জানোয়ারগুলোর মধ্যে নেই। কথাটা মিথ্যে নয়। আমি এতক্ষণ ধরে ডারউইনকে ভাবছিলাম। জ্বরে আমার গা ফুলে যাচ্ছে। ঘরে আমার মা, আমার একমাত্র বোন ভাবছে তারা কি করে সংসার চালাবে। আমি তো একটা পয়সাও সঞ্চয় করিনি। আমি সঞ্চয় করেছিলাম সত্য, ন্যায়, ধর্ম আর কর্তব্য। আজ সেই সত্য, ন্যায়, ধর্মরা যাচ্ছে ককটেল পার্টিতে জীবনকে উপভোগ করতে। আমি আমার কর্তব্যকে সুখে ব্যাংকে জমা দিয়েছি, তাই আমার পকেটে আছে উপভোগের পাসবই। আমি ন্যায়ের বুকে লাথি মেরে অন্যায়কে জিতিয়ে দিয়েছি, এখন আমার কাছে অনেক টাকা। আমি প্রকাশ্য রাজপথে লরিওয়ালার কাছ থেকে চালানা ঘুষ খেয়ে ধর্মকে বিক্রি করতে শিখেছি, তাই আমার প্রমোশন হয়েছে। কিন্তু নারীর হৃদয়ে শাশ্বত শক্তি, সেও কি তার ভুল বুঝতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বড় লোকের মেয়ে, বিলাস আমার খারাপ, তাই বলে আমার স্বামী নাইনার হাত ধরে তার জীবন যৌবন ভোগ করবে আমি কিছুতেই সহ্য করব না। তাই আজই আমার বাবার কাছে গিয়ে শেষ বিচার করব। সামনে প্যালেস্টাইনের প্রান্তর, রাজার বিচারে পানদণ্ডে দণ্ডিত যীশু খ্রিস্ট নিজের মরণের ক্রুশ বয়ে নিয়ে চলল নীরবে নত মস্তকে। তারপর পুরুষ বৃদ্ধ হয়ে শান্ত কণ্ঠে হাসতে হাসতে বলেছিল, ঈশ্বর, ওরা যায় না, ওরা কি ভুল করছে, ওদের তুমি ক্ষমা করো। মাথা মেরিয়ে যিশুর মৃতদেহ কোলে নিয়ে শুধু নীরবে চোখের জল ফেলেছিল। একিরে বাবা, জ্বরে যে তোর সারা গা পুড়ে যাচ্ছে। নয় মা, আমার দেহ মন বিধ্বস্ত। আমি জীবন যুদ্ধে ক্লান্ত প্রতীক। তুমি তোমার শান্তির করে আমাকে একটু স্থান দাও গো মা। আয় মানি, আয় মা, আয় বাবা, আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। জোনাকি চলে নিভে যায়, রাত পাখি আধারে যায়, প্রহরে প্রহরে আকাশে দূরে জাগে রে তারারা কি আশায়, জাগে রে তারারা কি আশায়। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে থাকলো মা রাত নামে দু চোখে ঘুম পড়া, লাল
বেচা ছাড়া কেউ কি আমাদের জন্য অপেক্ষা করে নেই? তুই বুঝি বড় বৌমার কথা চিন্তা করছিস তাই না শুভেন্দু? হ্যাঁ, আমি তো তার কথাই বলছি। আমি আমার ডাক্তার ভাইকে আসতে বলে এতে কিছু টাকা আর ফল এনেছি, এটা রাখুন। না, তোমার চরিত্র বিক্রির টাকা আর মূর্খ ফল খাবার মতো আমাদের বুকে জায়গা নেই পার্বতী। সংসারে একটা টাকা নেই, ডাক্তার দেখানোর পয়সা নেই, মুখে শুধু বড় বড় কথা। বাবা, মানুষের মুখই তো হচ্ছে বেদ। বেদাঙ্গ ব্রাহ্মণ তো সবসময় ওই কথাই বলবে বৌমা। কি করে জানবে বলুন তো? শুধু মায়ের আঁচলে বসে থেকে জীবনটাকে নষ্ট করতে শিখেছে। তোমার মতো নতুন করে জীবন গড়ার কনভেন্টে তো ভর্তি হতে পারিনি। আমরা আমাদের মায়েদের পাঠশালায় আজও শিখেছি অ আ ক খ। অকখর ছাত্র, তুমি চিরকাল শুধু ওই একই মায়ের আঁচলে বসে শেখো। আমি ওই অকখার বর্ণবোধের স্লেটটাকে মুছে দিয়ে সুখের কনভেন্টে এ বি সি ডি শিখতে চললাম। বৌমা, আগো মা, বৌমা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় যখন ইংরাজির ফার্স্ট বুক হয়ে যায় তখন ভগবতী দেবীর বুকে কিছু থাকে না। তুমি শুভেন্দু, বাধা দিও না মা, বাধা দিও না। যারা চলে যেতে আসে তাদের ধরে রাখা যায় না, যারা ধরা দিতে আসে তাদের বেঁধে রাখা যায় না। গণপতি গোস্বামী টাকার চেন দিয়ে বেঁধে রাখতে পারবে না। আমরা সেই টাকার চেন ছিঁড়ে ফেলে আপনার কাছে ছুটে এসেছি সব গোপন কথা প্রকাশ করে দিতে। হ্যাঁ দাদা, হ্যাঁ, ওই গণপতি গোস্বামী শুধু পয়সার জন্য। থামলে কেন? বলো। দেয়ালের কান আছে, তাই আমরা সব কথা কানে কানে বলছি। এই কথা তোমরা সব জায়গা বলতে পারবে? লোভের বশবর্তী হয়ে ভয়ে পিছিয়ে আসবে না। তাহলে এসো, তোমরা আমার সঙ্গে এসো। তুই কোথায় যাচ্ছিস শুভেন্দু? কর্তব্যের আহ্বানে সাড়া দিতে যাচ্ছি মা। তুই জানতে বাবা, তুই জানতে ওরে তুই যে অসুস্থ। আমাকে যেতে হবে মা, না হলে গণপতি গোস্বামী পাপের কারখানার ফার্নেস দিয়ে দাউ দাউ করে বেরোচ্ছে প্রতারণার ধোঁয়া, কামনার আগুন, পঞ্চগার উত্তাপ। সেই আগুনকে নেভাতে না পারলে গোটা সমাজটাকে ওরা অসুস্থ করে দেবে।